25 বছর একজন সাংবাদিক হঠাৎ করে রাজনীতিতে ফেলে দেখে থেকে ফেড আপ হয়ে গেছে, জানেন তো। এই তৃণমূলকে, মমতার তৃণমূলকে, পিসি ভাইপোর এই পারিবারিক দলকে তো উচ্ছেদ করতেই হবে, কিন্তু আরো একটা কারণে আমার রাজনীতিতে আসা, যেটা আরো বড় কারণ, বিচারপতিদের আটকে দিচ্ছে বিডি অফিসে। আমি আপনি তো কোন ছাড়, হাইকোর্টে কাজ করতে দেয় না, বিচারপতিদের ঘরে ঢুকতে দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা একেবারে গুন্ডামি সরকার চালাচ্ছেন, যাতে নিজের গদি 5 বছরের জন্য থাকে, তাছাড়া তার মাথায় আর কোনো জিনিস নেই। প্রকাশ্যে মঞ্চে বলে দিলেন যে একটা ধর্ম একজোট হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে আপনাদের 12টা বাজিয়ে দেবে। দুটো ধর্মকেই ছোট করলেন, একটা ধর্মকে জঙ্গি বানালেন, একটা ধর্মকে কাপুরুষ বানালেন। কতদিন সহ্য করবেন আপনারা? আপনারা যদি আমাকে যেতাম, এই বিধানসভায় যদি আমি বিধায়ক হই, আগে তৃণমূল নেতাদের সমস্ত রকমের দুর্নীতি বন্ধ করবো। কোন নেতা কারোর সাহস হবে না, যদি আমি জিতি, আপনারা যদি আমাকে বিধায়ক করেন, কোন নেতার সাহস হবে না কোন মানুষের কাছে হাত পেতে দাঁড়ালো, আমাকে টাকা দিতে হবে, নাহলে কাজ হবে না। এটা হবে না। সব কটা কোলা পলিটিশিয়ান, সব কটা টাকা মারা ছাড়া এদের সারাদিন কোনো চিন্তা নেই। নামেই মামাটি মানুষ, কারোর জন্য ভাবে না। মেমারির ছেলে একটা বাড়ি ভাড়া পাচ্ছে না, এখানে এত শাসানি আছে যে আলু তো ব্যাগে বস্তা করে ভরে রেখে দিয়েছি, চোর আসছে নাকি, চোর আলু নিয়ে যাচ্ছে না, আলু ঢেলে দিয়ে বস্তাটা নিয়ে চলে যাচ্ছে। আলুর চেয়ে বস্তার দাম বেশি। 21টা রাজ্যে বিজেপি সরকার আছে, কোথাও কোনো সমস্যা নেই। আর আমাদের পিসি প্রতিদিন বলে যাচ্ছে বিজেপি এলেই মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না। এরকম নির্লজ্জ মিথ্যাবাদী দুটো দেখেছে। চারপাশে যা দেখছি না, ভয়ঙ্কর জিনিস চলছে, ভেবে নিলাম যে আর ঘরে বসে থাকা যাবে না, আর স্টুডিওতে বসে থাকা যাবে না, স্টুডিও ছেড়ে এখন নামতে হবে। অনেকে নেমেছে। 3 জন সাংবাদিক এবার বিজেপির প্রার্থী তালিকায় আছে। শুধু সাংবাদিক নয়, উকিল, ডাক্তার, আইএএস, আইপিএস, সমস্ত সমাজের সব স্তরের মানুষ এবার রাজনীতিতে নেমে পড়েছে, শুধুমাত্র এই তৃণমূলের সরকারটাকে অপসারণের জন্য। ভয়ঙ্কর অবস্থা। যারা তৃণমূলের বিরুদ্ধে বলেছে তাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায় জেল খাটিয়েছে। বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে যত রাজ্যের এফআইআর, সবাইকে জেলে পুড়ছে, কাউকে গাঁজা কেস, কাউকে হোম কেস দিয়ে রাখছে। বিরোধী রাজনৈতিক দল রাখবে না। দেখুন, আমি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, 23 দিন জেল খেটে এসেছি। কি অপরাধ ছিল? অপরাধ এটাই ছিল, কলকাতার ইকবালপুরে হিন্দুদের একটা বিশেষ সংগঠন হিন্দুদের মারধর করেছিল, জাস্ট খবর করেছিলাম, তাও ছবি দিয়ে। থানা দখল হয়ে গেছিল, ছবি দিয়ে খবর করেছিলাম, আমাকে 23 দিন জেলে রেখেছিল, বেরোতে দেয়। কতদিন সহ্য করবে? রাজ্যটাকে শেষ করে দিয়েছে, দেশটাকেও শেষ করে দেবে, সম্পূর্ণ শেষ। আমি জানি না কতজন আমার প্রতিবেদন আপনারা দেখেন। আমি যেটা বলি না, খুব একটা ভুল বলি না। আমার প্রতিবেদন দেখেন আপনারা? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আমার প্রতিবেদনে বলি, এই তৃণমূল দলটা একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা। এবং যারা আমাকে দেখেন ভালো করেই জানেন যে আমি রাজনীতিতে আসার আগে থেকে গত 2 বছর ধরে এই জিনিসটা বলে আসছি। সত্যি বলছি, এরা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। এদের শুধু একটাই ধান্দা, কেন্দ্র থেকে টাকা আসবে, মারবো, রাজ্যের টাকা মারবো, এই পরিকল্পনা মারবো। টাকা মারা ছাড়া এই দলটার কোনো পরিকল্পনা নেই। আমার চেয়ে ভেতর থেকে কোনো রাজ্য সরকারকে কেউ দেখেন। সাংবাদিক তো নবান্নে যেতাম, আগে সিপিএম আমলে রাইটার যেতাম, সবচেয়ে ভালো করে জানি। সব কটা কোলা পলিটিশিয়ান, সব কটা টাকা মারা ছাড়া এদের সারাদিন কোনো চিন্তা নেই। নামেই মামাটি মানুষ, কারোর জন্য ভাবে না। যদি ভাবতো তাহলে কি আর আলুর দাম 1 টাকা 1.5 টাকা হতো? আপনারা বলুন তো। আলুর দাম কম তো খবর পেয়েছি, খবরের জগতের লোক খবর তো পাবো, লোকে খবর দেয়। এখানে এসে আবার মজার কথা শুনলাম, চাষিরা বলছে যে আলু তো ব্যাগে বস্তা করে ভরে রেখে দিয়েছি, চোর আসছে নাকি, চোর আলু নিয়ে যাচ্ছে না, আলু ঢেলে দিয়ে বস্তাটা নিয়ে চলে যাচ্ছে। আলুর চেয়ে বস্তার দাম বেশি। কখনো শুনেছেন? এই আলুটা আমি বাজারে এখন 10-12 টাকায় কিনছি, পুজোর পর এই আলুটা যে কোনো শহরে 35 টাকা কিলো দরে কিনতে হবে, চাষিরা 1.5 টাকা পাচ্ছে না। আজব কাণ্ড, লোকে বিশ্বাস করে না, শহরের লোকেরা। তৃণমূল যিনি প্রার্থী হয়েছেন তিনি বলছেন আমি নাকি বহিরাগত। মেমারিতে জন্মগ্রহণ করলাম, মেমারিতে বড় হলাম, মেমারি হাটপুকুর স্কুলে মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিলাম, মেমারি আমার এলাকা, আমি নাকি বহিরাগত। আর বর্ধমানে যাকে দাঁড় করাতে পারলো না তৃণমূল, যাকে এখানে দাঁড় করে দিয়েছে, সে আমাকে বহিরাগত বলছে। ভাবুন একবার অবস্থাটা।
দেখতে হবে, প্রার্থী দেখতে হবে, তৃণমূল প্রার্থীর কি প্রফেশন দেখতে হবে। আমি এখানে বলবো না কিছু, জানুন সে কি করে, তার পারিবারিক ব্যবসা কি, আর আমি আজীবন কি করেছি দেখতে হবে আপনাদের। সবচেয়ে বড় কথা পরিবর্তন, এই যে প্রথমে বললাম কেন 25 বছরের সাংবাদিকতা জীবন ছেড়ে এসেছে, পরিবর্তন করতে হবে। শুধুমাত্র তৃণমূল সরকারটা নয়, যদি ভাবেন যে শুধুমাত্র তৃণমূল সরকারের পরিবর্তন করতে হবে সেটা কিন্তু নয়, তৃণমূলকে তো পরিবর্তন করতেই হবে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। রাজ্য বিপদে, দেশ বিপদে, মানুষ বিপদে, কিন্তু তৃণমূলের সঙ্গে সঙ্গে তৃণমূলকে হটাতেই হবে, জ্বর সমেত উচ্ছেদ করতে হবে। কি আমাদের পরিবর্তন হয়েছে বলুন তো? 35 বছরের সিপিএম শাসন দেখলাম, 15 বছরের তৃণমূল শাসন দেখছি, তফাৎটা কি বলবো আমাদের? কে বলতে পারবেন তফাৎ কি? আগে যা অত্যাচার হতো এখন অত্যাচার আরো বেড়ে গেছে। ভাবুন একবার, আমার মেমারিতে, আমার তো মেমারি পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমাকে বিজেপি প্রার্থী করলো, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাকে প্রার্থী করলো, আমার লড়াই দেখে প্রার্থী হওয়ার পর 7 দিন ধরে গোটা মেমারি ঘুরেছি শুধুমাত্র নির্বাচনী কার্যালয় করার জন্য। যেখানে গেছি 5 মিনিট পর তৃণমূলের ফোন, বাড়ি ভাড়া দিলে দেখে নেবো। ভাবুন একবার, কোথায় বাস করেন আপনারা? মেমারির ছেলে একটা বাড়ি ভাড়া পাচ্ছে না, এখানে এত শাসানি আছে। আমাকে আমার জায়গায় বিয়ের প্যান্ডেলের মতন খাটিয়ে নির্বাচনী কার্যালয় করতে হয়েছে। কতদিন আপনারা সহ্য করবেন? সিস্টেম পাল্টাতে হবে। এই তৃণমূলকে, মমতার তৃণমূলকে, পিসি ভাইপোর এই পারিবারিক দলকে তো উচ্ছেদ করতেই হবে, কিন্তু আরো একটা কারণে আমার রাজনীতিতে আসা, যেটা আরো বড় কারণ, সিস্টেমের পরিবর্তন করতে হবে। কি সিস্টেম? আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয় তারা আমাদের উপর ছড়ি ঘোরাবে না, এই সিস্টেমের বদল আনতে হবে। আপনি পুরসভায় যাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতে যাবেন, তৃণমূলের লোকেরা আলো করে বসে আছে, একবারের বেশি 2 বার জিজ্ঞেস করবেন, এমন ধাতকানি দেবে মনে হবে আপনি মানুষই নন। কতদিন সহ্য করবেন? যেটা আমি বারবার বলছি, থানায় তো গেছে অনেকেই, মেমারি থানায়, ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের, আমিও গেছি। থানাতে গেছেন, দেখবেন ডিউটি অফিসার কোথায় বসে থাকে, সবাই দেখেছেন? জানলার ওপাশে তার উঁচু সিটে ডিউটি অফিসার বসে থাকে। জানলার বাইরে আপনি হাত জড়ো করে বসে থাকেন, স্যার একটু দেখুন, স্যার একটু দেখুন, ম্যাডাম একটু দেখুন। আমার ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয়, যাদের আমাকে স্যার বলার কথা, আপনাদের স্যার বলার কথা, ম্যাডাম বলার কথা, আপনাদের তাদেরকে স্যার ম্যাডাম বলুন। এই সিস্টেম চলতে পারে না। এই সিস্টেম বদলানোর জন্য 25 বছরের সাংবাদিকতা জীবন ছেড়ে রাস্তায় নেমেছি। সিস্টেম বদলাতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয় আমাদেরকে আগে সম্মান দিতে হবে। কি সিস্টেম চেঞ্জ হবে? থানায় এরকম হবে না। থানায় আপনারা যাবেন, আপনাদেরকে স্যার ম্যাডাম বলে বসাবে, জল খাওয়াবে এবং জিজ্ঞেস করবে যে আপনার অসুবিধাটা কি, বলুন, বসুন আপনারা। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার ট্যাক্সের টাকা যাদের মাইনে হচ্ছে তারা বসে থাকবে। এই রাজা সিস্টেম চলবে না। আপনি পঞ্চায়েতের অফিসে যাবেন, মাথা উঁচু করে যাবেন, কারণ পঞ্চায়েতের অফিসে যে লোকগুলো বসে আছে আপনার ট্যাক্সের টাকায় মাইনে হয়। আপনি প্রতিদিন ট্যাক্স দেন, গাড়ি পেট্রোল ভরেন আপনি ট্যাক্স দেন, জলের বোতল কিনে খান আপনি ট্যাক্স দেন, চাল গম যা কিছু কেনেন সবেতে আপনি ট্যাক্স দেন। আপনার ট্যাক্সের টাকায় যদি যাদের মাইনে হয় তারা আপনাকে কেন ঝাঁঝকারে দেবে আপনি বলুন। এবার সিস্টেমের পরিবর্তন চাই, যে জন্য রাজনীতি নামা। সিপিএম আর তৃণমূল রাজ্যটাকে শেষ করে দিয়েছে। আগে প্রথম ছিল রাজাদের যুগ, তারপর দেখলাম আমরা ইংরেজদের যুগ, জমিদারদের যুগ দেখেছি মাঝে, এখন যেন নেতাদের যুগ হয়েছে দাঁড়িয়েছে। তৃণমূল নেতাদের এই যুগ ভাঙতে হবে না। আপনারা সবাই জানেন, ওই যে প্রথমেই বললাম আমি তো পলিটিশিয়ান নই, পলিটিক্সে সবে ঢুকেছি, হাতে করি হচ্ছে আমার পলিটিক্সে, কিন্তু দেখে আসছি মেমারি সব জানি। এখানকার একটা কেউ বাড়ি করতে গেলে তৃণমূল নেতা হাত পেতে হাজির হয়ে যায়, বাড়ি করছেন 1 লাখ টাকা দিন। কি ঠিক বলছি তো? বাড়ি টেন্ট করবেন হাজির হয়ে গেল 5,000 টাকা দিন, বাথরুম পায়খানা করবেন হাজির হয়ে গেল 25,000 টাকা দিন। কতদিন সহ্য করবেন আপনারা? কতদিন সহ্য করবো এই অত্যাচার? আপনারা যদি আমাকে যেতাম, এই বিধানসভায় যদি আমি বিধায়ক হই, আগে তৃণমূল নেতাদের সমস্ত রকমের দুর্নীতি বন্ধ করবো। কোন নেতা কারোর সাহস হবে না, যদি আমি জিতি, আপনারা যদি আমাকে বিধায়ক করেন, কোন নেতার সাহস হবে না কোন মানুষের কাছে হাত পেতে দাঁড়ালো, আমাকে টাকা দিতে হবে, নাহলে কাজ হবে না। এটা হবে না। কত অত্যাচার সহ্য করবো বলুন তো? কত অত্যাচার সহ্য করবো?
বিরোধী পার্টি করা বলে গাঁজার কেস দিয়ে 4 মাস করে দিচ্ছে। আমাকে কি কেস দিয়েছি জানেন? তৃণমূলের নেতা হাওড়ার গোলাবাড়ি থানা ভাঙচুর করেছে, আমি শুধু খবরটা দেখিয়েছি, তার জন্য আমার নামে কেস করে দিয়েছি। ভাবুন একবার, তাও কত সালের কেস জানেন? বিশ্বাস করবেন না কাগজটা দেখলে, 1920 সালের কেস। এই বাংলায় অফিসিয়ালি তৃণমূল সরকারের আমলে আমি হচ্ছি একমাত্র অফিসিয়ালি বিপ্লবী। 1920 সালের কেস আছে আমার বিরুদ্ধে। ইংরেজ পুলিশের আমলে যে কেসগুলো ক্ষুদিরাম বসুকে দিত, প্রফুল্ল চাকিকে দিত, অন্যান্য বিপ্লবী দিত, মমতার পুলিশ সেই কেস আমার বিরুদ্ধে দিয়েছে। 1920 সালের কেস, ইংরেজ পুলিশের কেস। বিশ্বাস করবেন না আপনারা, এই রাজ্যের অফিসিয়াল বিপ্লবী আমি একদম, কাগজে কলমে সার্টিফিকেট আছে, খাতা আছে। কতদিন সহ্য করবেন? কি আছে এই সরকারটা? আমাদের রাজ্যে কি আছে? শিল্প, পরিকাঠামো, উন্নয়ন কিচ্ছু নেই। আপনাদের ছেলেমেয়েরা যারা ভালো ছেলে মেয়ে পড়াশোনা করবে, বাইরে রাজ্যে চাকরি করতে যেতে হবে, কিচ্ছু নেই, হবেও না। আমার যদি টাকা থাকতো, আপনার যদি টাকা থাকতো, আপনি এই রাজ্যে শিল্প করবেন? করতে পারবেন না। শিল্প শুরু হবে, চাকরিটা চলে আসবে। বালি পাথর কিন্তু আমার কাছ থেকে নিতে হবে বেশি দামে, সিন্ডিকেট চলে এলো, তোলাবাদ চলে এলো, আমার 10টা লোককে ঢোকাতে হবে। আরে 10টা লোকের কোনো অবকাতি নেই অফিসে কাজ করা, 10টা লোককে ঢোকাতে হবে। কতদিন সহ্য করবে? কেন্দ্রের সঙ্গে যাওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো রাস্তা নেই। যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত তাড়াতাড়ি মঙ্গল। 35 বছরের সিপিএম শাসন, 15 বছরের তৃণমূল শাসন, 50 বছর আমরা কেন্দ্রের বাইরে। এই মুহূর্তে ভারতবর্ষের 21টা রাজ্যে বিজেপি সরকার আছে। 21টা রাজ্য, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি 21টা রাজ্যে ক্ষমতায় আছে। কি মনে হয় আপনাদের 21টা রাজ্যের লোক সবচেয়ে বোকা যারা বিজেপিকে ক্ষমতা রেখেছে? আমরা তৃণমূলকে ক্ষমতা রেখেছি, আমরা সবচেয়ে চালাক? কি মনে হয় আপনাদের? সব রাজ্যে এগিয়ে যাচ্ছে। কোথায় পশ্চিমবঙ্গ ছিল দাদা? দিদি, কোথায় পশ্চিমবঙ্গ ছিল? অনেক তলায় ছিল। আসাম, বিহার, ওড়িশা, খুঁজে পাওয়া যেত না পশ্চিমবঙ্গের তুলনায়। আজকে কোথায় এগিয়ে গেছে সব রাজ্য? যদি ভাবেন যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোর কথা বলছি, তাহলে ভুল করবেন। ওই যে প্রথমেই বললাম, আমি রাজনীতিতে আমার সবে হাতে খড়ি হচ্ছে, আমি তো সাংবাদিক, তাই একদম সত্য কথা বলবো, সোজা সাপটা। আপনারা নিজেরা দেখে নিতে পারবেন মোবাইলে যে আমি সত্য বলছি কি বলছি না। সব রাজ্য এগিয়ে গেছে, শুধু আমাদের রাজ্য পিছিয়ে গেছে। 21টা বিজেপি শাসিত রাজ্য এগিয়ে গেছে। এমনকি কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো আছে, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে, নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে হাত মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছে। সাউথে যে সমস্ত রাজ্য আছে যারা উঠতে বসতে বিজেপি সরকারকে গালাগাল দেয়, তারাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে। শুধু আমাদের, আমি যেহেতু সাংবাদিক ছিলাম, সিপিএম আমলটাও দেখেছি, তৃণমূল আমলটাও দেখেছি, এরা কেউ কোনোদিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোন রকম কোঅপারেট করেনি, ফলে আমরা এতটা পিছিয়ে গেছি। আমি দিল্লিতে গেছি বাজেট কভার করতে। আপনাদের গল্প বলি, শুনুন। পলিটিক্যাল খবর, পলিটিক্যাল মানে ভাষণ তো আপনারা নেতাদের কাছ থেকে শুনবেন, গল্প শুনুন আমার কাছ থেকে। আগে দুটো করে বাজেট হতো, যারা জানেন তারা জানেন, আগে দুটো করে বাজেট হতো, একটা রেল বাজেট, একটা কেন্দ্রীয় বাজেট। কি হতো জানেন? এই যে সাউথ স্টেটগুলো থেকে, ধরুন এই 2000, আমি মোদী সরকার আসার পর প্রথম বছরের বাজেটের কথা বলছি, 2015-তে সাউথের কিছু রাজ্য আছে যেগুলো বিজেপি শাসিত নয়, আর উঠতে বসতে নরেন্দ্র মোদী অমিত শাহকে গালাগাল দেয়, বিজেপিকে গালাগাল দেয়। কিন্তু যখনই বাজেট হয়, কিন্তু দুটো বাজেট একসঙ্গে হয়, সমস্ত নেতা, মুখ্যমন্ত্রী সবকিছু হাজির হয়ে গেল দিল্লিতে কাগজপত্র নিয়ে, যেগুলো আমাদের চাই। কেন্দ্রের কাছে হাজির হয়ে গেল, অর্থমন্ত্রীর কাছে হাজির হয়ে গেল, রেলমন্ত্রীর কাছে চলে এলো, যে এই জিনিসগুলো আমাদের চাই। অর্থাৎ নিজের দাবি আদায়ের ক্ষেত্রে এরা কিন্তু কেন্দ্র রাজ্য দেখেনি, তারা রাজ্যের উন্নয়ন দেখেছে। এটাই হচ্ছে আমাদের রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের তফাৎ, এগিয়ে যাওয়ার তফাৎ। ওড়িশা তো বিজেপি সবে এসছে, মোহন মাঝির সরকার চলছে। ওড়িশা তো বিজেপি সরকারের আগে সরকার ছিল, তারাও কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়ন করেছে। কেরালা চলে যায়, আমাদের এখানে সিপিএম এর অবস্থা দেখছেন, কেরালায় চলে যায়, সিপিএম এর সরকার চলছে, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে মোদীকে নিয়ে গিয়ে ওখানে পোর্টের কাজ করছে, উন্নয়নের কাজ করছে। ভারতবর্ষের সব রাজ্য এগিয়েছে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে, শুধু আমরা এগোতে পারছি না কেন্দ্রের সঙ্গে হাত না মিলিয়ে। কতদিন সহ্য করবেন? খুব খারাপ অবস্থা রাজ্যে। দুদিন আগে মালদার অবস্থা দেখেছেন আপনারা, বিচারপতিদের আটকে দিচ্ছে বিডিও অফিসে। আপনি তো কোন ছাড়, হাইকোর্টে কাজ করতে দেয় না, বিচারপতিদের ঘরে ঢুকতে দেয় না।
ভয়ঙ্কর একটা অপশাসন চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন, তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। ভয়ঙ্কর কাণ্ড চলছে, ভয়ঙ্কর। কিছু জেলায় আপনি দেখে যদি চান বিশ্বাস করবেন না, আমি তো গেছি সাংবাদিক হিসাবে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, ভয়ঙ্কর কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় একটা একেবারে গুন্ডামি সরকার চালাচ্ছেন, যাতে নিজের গদি 5 বছরের জন্য থাকে, তাছাড়া তার মাথায় আর কোনো জিনিস নেই। মুসলিম যে সমস্ত ভাই বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোটে জিতে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও ঠকিয়ে আসছেন। হিসেব বলছে, কি হিসেব বলছে? গত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নের জন্য 60,000 কোটি টাকা খরচা দেখিয়েছে। কত শুনলেন? 10 বছরে 60,000 কোটি টাকা, 60। 2025-এর বাজেট, অত পুরনো যেতে হবে না, 2025-এর বাজেট আপনারা দেখেছেন, মাদ্রাসা আর সংখ্যালঘু উন্নয়নে খরচা হয়েছে প্রায়, খরচা দেখিয়েছে 5,500 কোটি টাকা। 2026-এর বাজেট, কয়েক মাস আগে বাজেট হলো, 5,750 কোটি টাকা। 2 বছরে এই 25 এবং 26 মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে খরচা করেছে 11,000 কোটি টাকা। মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে মাদ্রাসা শিক্ষকরা আজকে 90 দিন ধরে বিকাশ ভবনের সামনে বসে আছে, তাদের 10 বছর মাইনে বাড়েনি। দাদা, কোথায় গেল টাকা? এরা যারা এদের ভোট দেন তাদের নাম করেও টাকা লুটে নিয়েছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সব দপ্তর থেকে পদত্যাগ করলো, তখন জানতে পারলাম এই মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কে মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ ভবনের সামনে যান, দেখবেন মাদ্রাসা শিক্ষকরা বাইরে বসে আছে, আন্দোলন করছে। 10 বছর তাদের মাইনে বাড়েনি, অথচ গত 2 বছরে তাদের জন্য বাজেট ধরা আছে 11,000 কোটি টাকা। কোথায় গেল টাকা? জিজ্ঞেস করুন, বলতে পারবে না। টাকা মারা সরকারটাকে পরিবর্তন করতেই হবে, নাহলে আপনারা বাঁচতে পারবেন না। চুরি দুর্নীতি তো ছিলই, এখন দোষরবাজি একদম সপ্তমে চলে গেছে। এমন একটা সরকার চলছে যারা এই রাজ্যে আয়ুষ্মান যোজনা চালু করতে দিচ্ছে না। একবার ভাবুন, এই যে আয়ুষ্মান যোজনা যদি চালু হয়, শুধু তো বিজেপি পাবে না, সব মানুষই তো পাবে। তৃণমূল পাবে, সিপিএম পাবে, কংগ্রেসও পাবে, সব মানুষই পাবে, কিন্তু চালু করতে দিচ্ছে না। কেন চালু করতে দিচ্ছে না? কারণ আয়ুষ্মান যোজনা চালু হলেই দিদি ধরে নিয়েছে যে মোদীর প্রচার হবে, তাই আপনাদের দেবে না, করতে দেবে না। ভাবুন, একটা কিছুতেই করতে দেবে না। সরকারটার কি অবস্থা দেখুন, রাজ্যে কলকাতার বুকে মেট্রো রেল করতে দিচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এই রকমের উদাহরণ কোথাও নেই, পৃথিবীর ইতিহাসে নেই। ছেলে কোথায় কি হচ্ছে, ছেলে এদিকে শুনুন, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো হবে, ওই রাস্তাটা গাড়িতে 2-3 ঘন্টা ধরে লাগে আমাদের। প্রতিদিন কয়েক লাখ মানুষ সাফার করেন, ভোগেন বাসের মধ্যে দাঁড়িয়ে। মোদী সরকার ঠিক করলো যে মেট্রোটা করতে হবে, মেট্রোটা করলে 2 ঘন্টা রাস্তা লোকে 8 ঘন্টায় চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবে না। ভাবুন, মেট্রো রেল করতে দিচ্ছে না কলকাতার লোকে, হাইকোর্টে ছুটছে মেট্রো রেলের কাজ বাধা দেওয়ার জন্য, সুপ্রিম কোর্টে ছুটছে, সুপ্রিম কোর্টে আইনের চক্রান্ত করে ভাগিয়ে দিচ্ছে, তাতেও লজ্জা নেই। এই এসআইআর নিয়ে প্রচার করছে। এসআইআর এর মেন কালপ্রিট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি কি করলেন? কোন ডাটা এন্ট্রি অপারেটর দিল না। সব তো সরকারি কর্মীরাই কাজ করবে, কোন ডাটা এন্ট্রি অপারেটর দিল না। তাতে কি হলো? যাতে বাংলার মানুষকে লাইনে দাঁড়াতে হয় এবং তারা মিথ্যা কথা বলতে পারে। তারপর নিজের সরকারি কর্মচারীরা দিয়ে এসআইআরটা করালো, কোর্টে গেল, বিচার বিভাগও এখন বিচারকরা করছেন, তারা এখন দায়িত্বে। তাদের 90 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি নিশ্চিত হারছেন। কেন হারছেন? 2021-এ করোনা আমলে, যেখানে আপনারা জানেন হাত তুলে কাউন্টিং হয়েছিল, সেখানে 63টা আসনে তৃণমূল বিজেপিকে হারিয়েছিল 1 থেকে 5,000 ভোটের মধ্যে। 1 থেকে 5,000 ভোটের মধ্যে বিজেপি হেরেছিল 2021-এর ওই করোনা টাইমে 63টা আসনে। এবার 90,000 এসআইআর ভুয়ো ভোটার বাদ যাচ্ছে। এক একটা বিধানসভায় 30-35 হাজার করে ভুয়ো ভোটার বাদ গেছে। ভাবুন একবার, মমতা জানে আমার ক্ষমতা শেষ। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকছে না। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটছে, কোন রাস্তা নেই তাছাড়া।
কিন্তু ওই মমতার পুলিশ প্রশাসনের আন্ডারে কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে। এবং আপনারা জানেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অনেক আগেই বলেছেন জ্ঞানেশ কুমারকে যে ঠান্ডা ঘরে বসে দেখলে হবে না, কলকাতায় এসে সিচুয়েশন দেখতে হবে। শুভেন্দু অধিকারী বলেছেন তাদেরকে যে সেন্ট্রাল ফোর্স যেন তৃণমূলের পুলিশের হাতে না থাকে। আপাতত গত 7 দিন ধরে আপনারা যারা খবরের মধ্যে আছেন দেখেছেন যে একের পর এক সরকারি কর্মীকে বদলি করা হচ্ছে, কিন্তু যেখানে 100-র মধ্যে 80টা লোকের তৃণমূলের হয়ে কাজ করার চেষ্টা করে সেখানে কজনকে বদলি করে কি হয়? তাই আপনাদেরকে বুথ সামলাতে হবে। সরকারি কর্মীদের উপর ভরসা করলে হবে না, আপনাদেরকে দাপট দেখাতে হবে। কেন্দ্রীয় বাহিনীদের পরিচালনা করতে হবে, তাদের নাম নাম্বার রাখতে হবে নিজের কাছে, নাহলে আমাদের কাছে থাকবে রিপোর্ট দিতে হবে কোথায় বুথে কি হচ্ছে। নিজেদের বুথ শক্তিশালী করতে হবে, মানুষকে বোঝাতে হবে এই তৃণমূল সরকারটার পতন কেন দরকার। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়েছি। রিজার্ভ ব্যাংক থেকে ধার করছে, মানুষকে ভাতা দিচ্ছে, গদিতে টিকে আছে। তখন ভেবেছেন যে আপনার ঘরে একটা সন্তান জন্ম নিচ্ছে, আপনি ধার করবো কিছু করেননি, সেই ছেলেটার মাথায় 80,000 টাকা ধার করে গেল। কেন? কারণ মমতা ধার করেছে 80 লক্ষ কোটি টাকার ধার পশ্চিমবঙ্গের মাথায়। কে শোধ করবে? কখনো ভেবেছেন আপনারা? চাচায় মানুষকে বলেছি, কখনো ভেবেছেন? খাতা কলমে দেখুন আপনারা 80,000 কোটি টাকার পশ্চিমবঙ্গের ধার কে শোধ করবে? সরকার তো ধার নিচ্ছে, শোধ করবে কে? শোধ কিন্তু মানুষকে করতে হবে এবং আপনারাই শোধ করছেন। তাই ইলেকট্রিকের দাম সবচেয়ে বেশি হচ্ছে এই পশ্চিমবঙ্গে। তাই পেট্রোলের দাম সবচেয়ে বেশি হচ্ছে এই পশ্চিমবঙ্গে, ডিজেলের দাম সবচেয়ে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে, মমতার ট্যাক্স সবচেয়ে বেশি। কেন্দ্রীয় সরকার 10 টাকা তেলে ট্যাক্স ছাড় দিল, তাই 10 টাকা কমলো। রাজ্য সরকার কিন্তু ছাড়েনি, 1 টাকাও ছাড়েনি। আপনাদের কাছ থেকে ট্যাক্স আদায় করে আপনারা কি ভাতা দিয়ে ভোটটা কিনে নিয়ে আজীবন দুর্নীতি করে চালিয়ে দিল। নেতাদের একবার দেখুন, তৃণমূলের নেতাদের আমি তো দেখেছি, বহুদিনের সাংবাদিক, 25 বছর হয়ে গেল। 2011-তে আমি পরিবর্তন চেয়েছিলাম, আমি তৃণমূলে ছিলাম না, কারণ সিপিএম সরকারটার পরিবর্তন দরকার ছিল। সিপিএম এর দাদাগিরি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল, সরকারটার পরিবর্তন দরকার ছিল, শিক্ষিত বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল, আমরা পরিবর্তন চেয়েছিলাম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো? ক্ষমতায় আসার পরেই আগে সাংবাদিক এবং শিক্ষিত বুদ্ধিজীবীদের কিনে নিল, সবাইকে একটা করে কমিটির মাথায় বসিয়ে রেখেছে, মাস গেলে 75,000 টাকা মাইনে পায়। তাই এই মুহূর্তে এখন বাংলা রাস্তায় কোনো বুদ্ধিজীবী নেই। আর বুদ্ধিজীবীদের কি গালাগাল দেয় সেটা আপনারা জানেন, আমি আর প্রকাশ্যে মঞ্চে বলছি না। সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে, শুধু কয়েকজন মিডিয়াকে কিনতে পারেনি, তাদের উপর ট্রিমেন্ডাস অত্যাচার নামিয়ে এসেছে। কিরকম অত্যাচার তাদেরকে করেছে, যে সমস্ত ইউটিউবাররা স্বাধীনভাবে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খবর করেছে, আমি তার জ্বলন্ত প্রমাণ। তাই লড়াই করতে হবে এবং জিততে হবে, মানুষকে বোঝাতে হবে। চাচার মানুষকে বলছি, এই তৃণমূলের সরকার থেকে আর ভোট দেবেন না, কিচ্ছু করতে পারবে না এরা। 500 টাকার ভাতা বাড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছে, ওটাই বারবার বলছে। কি রকম নির্লজ্জ মিথ্যাবাদী একবার ভাবুন। 21টা রাজ্যে বিজেপির সরকার আছে, কোথাও কোনো সমস্যা নেই, আর আমাদের পিসি প্রতিদিন বলে যাচ্ছে বিজেপি এলেই মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না। এরকম নির্লজ্জ মিথ্যাবাদী দুটো দেখেছেন? হিন্দুরা কতদিন এই অপমান সহ্য করবেন? রামনবমীর অনুষ্ঠান এলেই মুখ্যমন্ত্রী উঠে স্টেজে উঠে বলেন কালকে দাঙ্গা করবে। কতদিন এই অপমান সহ্য করবেন বলুন তো? আমার তো লাগে এখানে, আমাদের পিসি যখন আমাদের দাঙ্গাবাজ বলেন না, আমাদের লাগে এখানে, আপনাদের লাগে না? 34% ভোটের জন্য হিন্দুদের দাঙ্গাবাজ বলছি, ভালো ব্যাপার। দুটো ধর্মকেই মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করে চলে, দুটো ধর্মকে প্রকাশ্যে মঞ্চে বলে দিলেন যে একটা ধর্ম একজোট হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে আপনাদের 12টা বাজিয়ে দেবে। দুটো ধর্মকেই ছোট করলেন, একটা ধর্মকে জঙ্গি বানালেন, একটা ধর্মকে কাপুরুষ বানালেন। কতদিন সহ্য করবেন আপনারা? আমার তো সহ্য ক্ষমতা চলে গেছে, তাই মাঠে নেমেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানুষের সহ্য করার একটা লিমিট আছে, আমি সেই সহ্যের লিমিট পেরিয়ে এসেছি, তাই ওখানে স্টুডিও ছেড়ে মাঠে নেমেছি। আপনারা কতদিন সহ্য করবেন? আবার বলছি, আমাকে যদি আপনারা জেতান, চাচার মানুষকে বলছি, আমি যদি জিতি তৃণমূলের দুর্নীতি বন্ধ করে দেবো। এই মেমারিতে কোনো নেতাকে হাত পেতে কোনো মানুষের সামনে দাঁড়াতে দেবো না, গ্যারেন্টি দিচ্ছি আমি। আর সেটাই বলবো যেটা করতে পারবো।
সবাই প্রতিশ্রুতি দিয়ে যায়। কত আমি তো মেমারির ছেলে দেখছি তো, একটার পর একটা নির্বাচন চলে যাচ্ছে, একটার পর একটা প্রতিশ্রুতি। সবাই বলে হাসপাতালে উন্নয়ন করবো, এবারও সবাই বলছে উন্নয়নটা হয় না, ভোট পেরিয়ে যায়। নীল সাদা রং ছাড়া কোনো হাসপাতালের কোনো উন্নয়ন হয় না। এ তো মেমারি সদর হাসপাতালের কথা বলছি, বাকিগুলো ভাবুন যে সমস্ত ব্লক হাসপাতাল আছে কিছুই নেই রং ছাড়া। বিকালে দিকে মেমারি হাসপাতালে কেউ গেলে সঙ্গে সঙ্গে রেফার করে বর্ধমানে। কেন হবে বলুন তো? এত টাকা আসছে, সব মারতে হবে। মেমারি চামচম, সবাই প্রতিশ্রুতি দেয়, কাজ কিন্তু কিছুই হয় না। কেউ লেগে থাকে না, লেগে থাকতে হবে, তবে তো কাজগুলো হবে। দুর্নীতি বন্ধ করতে হবে, শুধু বন্ধ করতে হবে বললেই তো হবে না। কি করে দুর্নীতি বন্ধ করতে হবে সেই প্ল্যানটা দিতে হবে মানুষকে। কি করে বন্ধ করবো? ধরুন আপনাদের এলাকায় একটা বড় উঁচু বাতিস্তম্ভ লেগেছে। এই যে বাতিস্তম্ভ লেগেছে, তো আপনি জানেন না এটা কত টাকা খরচা হয়েছে? জানেন কি আপনারা? লাগিয়ে দিয়ে চলে গেছে, কত টাকা খরচা হয়েছে, নেতার পকেটে কত টাকা ঢুকেছে, ব্যবসায়ীর বাড়িতে কত টাকা ঢুকেছে আপনারা জানেন না। তাহলে কি করতে হবে? আপনার এলাকায় যখন বাতিস্তম্ভ লাগবে 3 সদস্যের কমিটি করতে হবে, এবং সেই কমিটিতে সরকারি লোকের পাশাপাশি এলাকার লোককে রাখতে হবে। সেই এলাকার লোক দেখবে টেন্ডার কত টাকার হয়েছে, কত টাকার কাজ, ব্যবসায়ী কি কাজ করাচ্ছে, সবকিছু সাধারণ মানুষকে এবার ইনভলভ করতে হবে। শুধুমাত্র 5 বছর আমরা একবার ভোট দেবো, তারপর আমাদের আর কোনো বলার অধিকার থাকবে না। এই সিস্টেমে চেঞ্জ করতে হবে। এই বস্তা পচা সিস্টেমকে আপনারা চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের পাশে প্রশাসনিক কেউ থাকে। আর আপনারা যদি আমাকে জেতান, আমি যদি এলাকার বিধায়ক হই, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের দাপট দেখাবেন আপনারা। পরিবর্তন করতেই হবে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। আবার আসবো, আপনার সঙ্গে দেখা হবে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এমনি তো পিসির নাম এখন স্টিকার পিসি হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের যা যা পরিকল্পনা সব স্টিকার লাগিয়ে নিজের নামে করে দিয়েছে। অ্যাম্বুলেন্সও, রুরাল যোজনার অ্যাম্বুলেন্স, কেন্দ্রীয় সরকারের যেটা প্রকল্প সেটা দেখবেন ছোট্ট করে, অ্যাম্বুলেন্সের পেছনে দেখবেন দিদির বড় করে হাসি, আমাদের পিসির বড় হাসি আছে। আর কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা ছোট্ট করে একদম ওই টায়ারের নিচে লাগানো আছে। এরকম স্টিকার দিদি আগে দেখেছেন? সব সমস্ত চুরি করে দিচ্ছে, টাকা পয়সা চুরি করছে, কেন্দ্রের প্রকল্প চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে। গরিব মানুষ ঘর পাচ্ছে না, বিজেপি করার অপরাধে লোকে ঘর পাচ্ছে না। আর তৃণমূল করছে লাখপতি কোটিপতি, তারা 4 বার করে ঘর পাচ্ছে। কত খবর করেছে, কতদিন সহ্য করবেন? এবার চাচাইবাসীকে আমরা ভাবতে হবে, আপনারা কতদিন সহ্য করবেন। আমি তো আমার সহ্যের লিমিট ছেড়ে গেছে বলে স্টুডিও ছেড়ে মাটিতে এসেছি। আপনাদের সহ্যের লিমিট কবে ছাড়বেন? যদি অসহ্য লাগে তাহলে সব ভোট যেন পদ্ম ফুলেই পড়ে, তবেই পরিবর্তন হবে। পরিবর্তন আনবো বললেই হবে না, পরিবর্তন নিজে থেকে করতে হবে। আপনারা পরিবর্তন করবেন, আমি যদি এলাকার বিধায়ক হই, আমি আপনাদের পাশে থাকবো এই পরিবর্তনের রাস্তায়। এরকম জোর জুলুমবাজি চলবে না, চলতে পারে না বেশি দিন। ভোটের দিন সবাইকে নিয়ে আসুন। আমাদের হিন্দুদের ভোট দেওয়ার রেট অত্যন্ত কম, 63%। আমাদের ভোটের দিন সবাই ওই কচি পাটার মানুষকে ঘুমিয়ে থাকে আর ভাবে ওই তো 4 জন ভোট দিতে যাচ্ছি, আমি না গেলেও হবে। এটা হবে না ভাই, দিদি, এটা হবে না। ওই 63% হিন্দুকে জাগিয়ে 93% করতে হবে। ভাই ভোটের মধ্যে আয়, এবার ভোটটা দে, আর মাথার রাস্তা নেই। সব ভোট দেবে। পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য 6 মাস ধরে আমি লেগে আছি। টিকিট হয়ে গেছে, সবাই আমাকে ফোন করে আমার চ্যানেলের দৌলতে। ওদিকে গুজরাটের সুরাট, ওদিকে লখনৌ, ওদিকে কেরালা, পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার জন্য 6 মাস ধরে চেষ্টা করছি। হবে পরিযায়ী ট্রেনের জন্য স্পেশাল ট্রেন আসবে। আপনাদের এখানে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন, বিভিন্ন রাজ্যে বা অন্যান্য জেলাতে কাজ করছে, সবাইকে বলুন ভোট দিতে। নিজের পায়ে বলুন সবাই যেন ভোট দেয়। 63% হিন্দুরা ভোট দেয়, ওটাকে 93% করতে হবে, তাহলে আমরা জিতবো, কেউ আটকাতে পারবে না। গোটা রাজ্যে পদ্মফুল ফুটবে, এই মেমারিতেও হাওয়া আছে, মেমারিতেও পদ্মফুল ফুটবে। মাথায় একটা করে ঢুকিয়ে দিন, জিততেই হবে। এই সরকারটাকে একেবারে ছুঁড়ে আস্থা করে ফেলতে হবে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। তাই এই মুহূর্তে আমাদের যেটা স্লোগান আপনারা সবাই জানেন, পাল্টানো দরকার। তাই